প্রিয় শিক্ষার্থী, নটরডেম কলেজ ময়মনসিংহ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো। আজকে ক্লাসে তোমাদের সাথে আছি আমি কার্লিন মুনমুন বৈরাগী, প্রভাষক, আইসিটি বিভাগ, নটরডেম কলেজ ময়মনসিংহ। আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে ধারণা লাভ করব। ডিবিএমএসের উপাদান এবং এর প্রকারভেদ সম্পর্কে জানব এবং আরডিবিএমএস বা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে ধারণা লাভ করব। তো আলোচনা শুরু করব ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস দিয়ে। এখন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যদি আমরা দেখি, তো ডেটাবেস তো আমরা জানি কি, পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টিকে আমরা বলে থাকি ডেটাবেস। এবং ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা, সিস্টেম মানে পদ্ধতি, অর্থাৎ যে সিস্টেমের মাধ্যমে মূলত ডেটাবেসটা ম্যানেজ হবে তাকে আমরা বলবো কি ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ এখানে দেখো, ডিবিএমএস ডেটাবেস ও ডেটাবেস ব্যবহারকারীর মধ্যে সমন্বয়কারী সফটওয়্যার হিসেবে কাজ করে। এখানে দুইটা শব্দের কথা বলা হয়েছে, একটা হচ্ছে ডেটাবেস, ডেটাবেসে সকল ডেটাগুলো সংরক্ষণ করা হয়ে থাকে। দ্বিতীয় পার্ট হচ্ছে ডেটাবেস ব্যবহারকারী, যারা ডেটাবেসটাকে ব্যবহার করবে। অর্থাৎ ডেটাবেস ও ডেটাবেস ব্যবহারকারীর মধ্যে সমন্বয় স্থাপন করবে হচ্ছে ডিবিএমএস। ইউজার সরাসরি ডেটাবেস নিয়ে কাজ করতে পারবে না, ইউজারকে কী করতে হবে, ডিবিএমএস এর মাধ্যমে ইউজার ডেটাবেসের ডেটাগুলো নিয়ে কাজ করতে পারবে। ডিবিএমএস মূলত কি একটা সফটওয়্যার, একটা সিস্টেম। এখন ডেটাবেস তৈরি করার জন্য যে সফটওয়্যারের সাহায্যে কোনো ডেটা সংরক্ষণ করে প্রয়োজন অনুসারে ওইগুলো সাজানো বা কাজে লাগানো যায় তাকে ডেটাবেস সফটওয়্যার বলা হয়ে থাকে। এরকম একাধিক ওরাকেল, মাইস্কুয়েল, এসকিউএল সার্ভার, মাইক্রোসফট অ্যাক্সেস, এরকম বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে যেখানে মূলত ডেটাবেস কীভাবে তৈরি হচ্ছে, সংরক্ষিত হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে কাজ করা হয়ে থাকে। তো আমরা জানি যে ডেটাবেসে পরস্পর সম্পর্কযুক্ত তথ্য থাকে, অর্থাৎ ডিবিএমএস হচ্ছে সেই পরস্পর সম্পর্কযুক্ত তথ্য অ্যাক্সেস, সংরক্ষণ, নিয়ন্ত্রণ, পরিচালনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি। আমরা বলেছি যে ডিবিএমএস মূলত একটা সিস্টেম বা একটা সফটওয়্যার বা একটা প্রোগ্রামের সমষ্টি, যেখানে ডেটাগুলোকে কীভাবে সংরক্ষণ করা হবে, কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, পরিচালনা করা হবে, সেইগুলোই মূলত ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে। তাহলে আমরা যদি বলি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আসলে কাজটা কী, প্রথম কাজ আমরা বলতে পারি যে ডেটাবেস তৈরি করা। এখন যদি একজন ব্যক্তিকে বলা হয়ে থাকে যে 10 জন বা 20 জন ছাত্রের ডেটাকে একটা জায়গায় সংরক্ষণ করে রাখতে, তাহলে সেটা খুব সহজ হবে। কিন্তু কাউকে যদি বলা হয় যে সারা বাংলাদেশের যত ছাত্র রয়েছে তাদের সকল তথ্য তুমি এক জায়গায় সংরক্ষণ করো, তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। তাহলে এই হিউজ ইনফরমেশন যদি আমরা স্টোর করতে যাই তাহলে আমাদের ডেটাবেসের প্রয়োজন। তাহলে সেই ডিবিএমএস এর মাধ্যমে আমরা সকল স্টুডেন্টের একটা ডেটাবেস আমরা তৈরি করতে পারবো। দ্বিতীয় কাজ হচ্ছে ডেটাবেস সংরক্ষণ করা। এখন আমি সারা বাংলাদেশের সকল স্টুডেন্টের তথ্য নিয়ে আমি ডেটাবেসটাকে তৈরি করলাম এবং তারপরে যদি আমি সেটাকে ডিলিট করে দিই, তাহলে তাতে কি কোনো আসলে লাভ হবে? আমরা যে ডেটাগুলো নিয়ে ডেটাবেসটাকে তৈরি করলাম, আমাদের এটাকে সংরক্ষণ করে রাখতে হবে যাতে আমরা এটা নিয়ে পরবর্তীতে কাজ করতে পারি। তৃতীয় হচ্ছে ডেটাবেসের পরিবর্তন। তো ধরে নাও একজন ছাত্র বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে শিফট হয়ে গেল, তাহলে এখানে তার গ্রুপটা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সায়েন্স ছিল সেটা চেঞ্জ করে আমরা কী করব, হিউম্যানিটিস দিব। তাহলে এইখানে আপডেট হচ্ছে তথ্য। বা ধরো একটা নির্দিষ্ট কলেজে কিছু ছাত্র ভর্তি হয়েছে, এখন ডেটাবেসে আমরা কি করব, সেই সকল ছাত্রের তথ্যগুলোকে ইনসার্ট করব। ধরো যে সকল ছাত্র রয়েছে তাদের মধ্যে একজন ছাত্র টিসি নিয়ে অন্য কলেজে চলে গেল, তাহলে আমরা কি করব, ওই ডেটাবেস থেকে সেই নির্দিষ্ট ছাত্রের তথ্যটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেব। তাহলে এই ইনসার্ট, আপডেট, ডিলিট, এই যে তিনটা টার্ম, একেই বলা হয়ে থাকে ডেটাবেসের পরিবর্তন। তারপর রয়েছে ডেটাবেস নিয়ন্ত্রণ। তো ডেটাবেস নিয়ন্ত্রণ বলতে বোঝায়, তো একটা ব্যাংকের কথা চিন্তা করো, একটা ব্যাংকের ডেটাবেসে যে সকল তথ্য সংরক্ষিত রয়েছে সেই তথ্যগুলো কি যে কেউ চাইলেই ব্যবহার করতে পারবে? অবশ্যই না। এখন সেই ডেটাবেসের ইউজার কারা হতে পারে? যারা ওই ব্যাংকের সাথে রিলেটেড, অর্থাৎ ব্যাংকের কিছু কাস্টমার রয়েছে, ব্যাংকের কিছু এমপ্লয়ি রয়েছে, ব্যাংকের অথরিটি রয়েছে। তাহলে এখন ওই ডেটাবেসের মধ্যে ব্যাংকের অথরিটি যারা আছেন তারা যেভাবে তথ্যগুলোকে নিয়ে কাজ করতে পারবেন বা তারা যে তথ্য অ্যাক্সেস করতে পারবেন, কাস্টমার কি সে একই তথ্য অ্যাক্সেস করতে পারবেন না।
এইখানে ডেটাবেসটাকে নিয়ন্ত্রণ করা হয় এমনভাবে যে কাস্টমার শুধুমাত্র তার নিজস্ব অ্যাকাউন্টের কিছু তথ্যই দেখতে পারবে। এমপ্লয়ি দেখা যাবে তার কাজের ক্ষেত্রে যে সকল তথ্যের প্রয়োজন সে ওই ডেটাগুলো নিয়ে কাজ করতে পারছে। অথরিটি যারা থাকবেন তারা ব্যাংকের ম্যাক্সিমাম তথ্য নিয়ে তারা কাজ করতে পারছেন। তাহলে ডিবিএমএস এর মাধ্যমে ডেটাগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এরপরে রয়েছে ডেটাবেসের নিরাপত্তা প্রদান। তো একটা ডেটাবেসের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন একটা ব্যাংকের ইন্টারনাল যত তথ্য ডেটাবেসে সংরক্ষিত আছে সেই সকল তথ্য যে কেউ চাইলেই ব্যবহার করতে পারবে না। এখানে নির্দিষ্ট ইউজার সাপেক্ষে ডেটা অ্যাক্সেস করা হয়ে থাকে। তাহলে ডিবিএমএস এর মাধ্যমে ডেটাবেসে ডেটাগুলোর নিরাপত্তা প্রদান সম্ভব। তাহলে ডেটাবেস তৈরি, সংরক্ষণ, পরিবর্তন, নিয়ন্ত্রণ, নিরাপত্তা প্রদান এই সকল কাজই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা। তো ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু সুবিধা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো প্রথমেই ডেটা রিডান্ডেন্সি কমায়। রিডান্ডেন্সি মানে হলো পুনরাবৃত্তি, অর্থাৎ ডিবিএমএস এর মাধ্যমে একবার এন্ট্রিকৃত ডেটা বারবার ব্যবহার করা সম্ভব। এখানে একই ডেটা বারবার এন্ট্রি করার প্রয়োজন নেই, অর্থাৎ এখানে ডেটার পুনরাবৃত্তি না ঘটিয়ে একটি টেবিলে এন্ট্রিকৃত একটি রেকর্ড বা একটি ডেটাকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব। তাহলে ডিবিএমএস এর মাধ্যমে ডেটা রিডান্ডেন্সি কমানো যায়। দ্বিতীয়ত, সহজে এবং দ্রুত নির্দিষ্ট ডেটা অনুসন্ধান করা যায়, অর্থাৎ ডিবিএমএস এ এন্ট্রিকৃত ডেটাগুলোকে খুব সহজেই অনুসন্ধান বা খুঁজে বের করা সম্ভব। তারপর রয়েছে ডেটা শেয়ার করা। তো একটি মেশিনের ডেটাবেসের অভ্যন্তরে সংরক্ষিত ডেটা ভিন্ন কোনো ডিভাইস বা মেশিনের সাথে শেয়ার করা সম্ভব। তারপরে রয়েছে ডেটার সঠিকতা নিশ্চয়তা প্রদান করে, অর্থাৎ ডিবিএমএস এর মধ্যে যে ডেটাগুলো সংরক্ষিত রয়েছে যদি ফুল ডেটা এন্ট্রি করা না হয়ে থাকে তবে ডেটাবেসে সংরক্ষিত ওই ডেটার সহায়তা নিয়ে যদি কোনো ডেটা জেনারেট করার প্রয়োজন হয়ে থাকে তাহলে সেই ডেটার সঠিকতা নিশ্চয়তা প্রদান সম্ভব। এরপর রয়েছে অননুমোদিত ব্যবহার রোধ করে। একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের ডেটাবেস শুধুমাত্র তারাই ব্যবহার করতে পারবে যারা ওই প্রতিষ্ঠানের সাথে রিলেটেড। বাইরের কোনো ব্যক্তি সেই ডেটাবেসের ডেটাগুলো নিয়ে কাজ করতে পারবে না, ব্যবহার করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না। অর্থাৎ ডিবিএমএস এর অভ্যন্তরে শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিরাই ডেটা অ্যাক্সেস বা ব্যবহার করতে পারবে। তারপর রয়েছে নিরাপত্তা নিশ্চিত করা, অর্থাৎ এটা আগের পয়েন্টের সাথে রিলেটেড যে যেহেতু অননুমোদিত ব্যক্তি ডেটাবেসে সংরক্ষিত ডেটা ব্যবহার করতে পারবে না ফলে ডেটা সুরক্ষিত থাকবে। তো ডিবিএমএস ডেটাবেসে সংরক্ষিত তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করে রাখে। তারপর রয়েছে ব্যাকআপ বা রিকভারি সার্ভিস দেয়, অর্থাৎ ডেটাবেসের সংরক্ষিত ডেটা যদি কোনো কারণে মুছে যায় বা ডিলিট হয়ে যায় তাহলে সেই ডেটাকে আবার রিকভার করা বা সেই ডেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা ডিবিএমএস এর মাধ্যমে সম্ভব। তাহলে এগুলো হচ্ছে ডিবিএমএস এর কিছু সুবিধা। তো ডিবিএমএস এর কিছু অসুবিধাও রয়েছে, যেমন অভিজ্ঞ জনশক্তির প্রয়োজন, অর্থাৎ একজন অভিজ্ঞ ব্যক্তি ছাড়া একজন সাধারণ ব্যক্তির পক্ষে ডিবিএমএস নিয়ে কাজ করা সম্ভব না। ডেটাবেস কিভাবে তৈরি করতে হবে, সংরক্ষণ করতে হবে, ডেটাবেস কিভাবে বাস্তবায়ন করতে হবে, কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে বা কিভাবে ম্যানেজ করতে হবে, এই সব কিছুই পরিচালনা করার জন্য একজন দক্ষ ব্যক্তির প্রয়োজন যে মূলত ডেটাবেস নিয়ে কাজ করতে সক্ষম। দ্বিতীয়ত রয়েছে পদ্ধতিগত জটিলতা থাকতে পারে, যেহেতু এটা সম্পূর্ণ একটি ভার্চুয়াল বিষয়, অর্থাৎ কিছু মেশিন রয়েছে, সার্ভার রয়েছে, কাজে যে কোনো ক্ষেত্রে পদ্ধতিগত জটিলতা এখানে দেখা দিতে পারে। এই পদ্ধতির কার্যক্রম সেখানে বন্ধ হয়ে যেতে পারে এবং বিভিন্ন জটিলতার সৃষ্টি হতে পারে। এরপর রয়েছে অধিক ব্যয় সাপেক্ষ। একটি প্রতিষ্ঠানের ডেটাগুলো যদি ডেটাবেসে সংরক্ষণ করতে চায় তাহলে অবশ্যই একটি পরিবেশের প্রয়োজন, অর্থাৎ কিছু মেশিন লাগবে, সার্ভার লাগবে, দক্ষ জনশক্তি লাগবে। তাহলে এই সকল কিছু বাস্তবায়ন করতে অবশ্যই অধিক ব্যয় করতে হবে, তাহলে এটি অবশ্যই ব্যয় সাপেক্ষ। এরপর রয়েছে অধিক মেমোরির প্রয়োজন হতে পারে, যেহেতু আমরা অধিক পরিমাণ ডেটা সংরক্ষণ করার জন্য ডিবিএমএস ব্যবহার করছি কাজেই অবশ্যই অধিক মেমোরির প্রয়োজন হবে। তারপর রয়েছে ভুল ডেটা এন্ট্রি সম্পূর্ণ ডেটাবেসকে প্রভাবিত করতে পারে, যেহেতু ডেটাবেসের প্রত্যেকটি ডেটা পরস্পর সম্পর্কযুক্ত কাজে একটি ভুল ডেটা এন্ট্রি সম্পূর্ণ ডেটাবেসের উপর প্রভাব ফেলতে পারে। এরপরে রয়েছে সিস্টেম ফেল করা অথবা ভাইরাস বা হ্যাকারের আক্রমণে সম্পূর্ণ কার্যক্রমে বিঘ্নতা তৈরি হয়ে আর্থিক ক্ষতি হতে পারে। আমরা আগে বলেছি যে ডিবিএমএস নিয়ে কাজ করতে হলে একটি পরিবেশের প্রয়োজন, যেখানে অনেক মেশিনের প্রয়োজন, সার্ভারের প্রয়োজন, দক্ষ জনশক্তির প্রয়োজন।
অর্থাৎ এই ক্ষেত্রে যে সিস্টেম নিয়ে আমরা কাজ করছি সেটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় অথবা সিস্টেমটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয় বা কেউ যদি ডেটাবেসে সংরক্ষিত ডেটা চুরি করে বা ডেটাবেসকে হ্যাক করে, সেই ক্ষেত্রে পুরো সিস্টেমের কাজের বিঘ্নতা ঘটবে এবং এই সিস্টেমের কার্যক্রমে বিঘ্নতার জন্য অনেক আর্থিক ক্ষতিসাধন হবে। তাহলে এই হচ্ছে ডিবিএমএস এর ব্যবহারের অসুবিধা। এরপর আমরা আলোচনা করব ডিবিএমএস এর উপাদান নিয়ে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু উপাদান রয়েছে। তো এই সকল উপাদানের সমন্বয়ে কোনো প্রতিষ্ঠানের ডেটাবেসের ডেটাগুলোকে ম্যানেজ করা হয়ে থাকে। তো ডিবিএমএস এর 5টি উপাদান রয়েছে। তো প্রথম উপাদান হলো হার্ডওয়্যার, অর্থাৎ প্রথমে আমাদের একটি মেশিনের প্রয়োজন, একটা কম্পিউটারের প্রয়োজন এবং বিভিন্ন ইনপুট ডিভাইস যেমন কিবোর্ড, মাউস, বিভিন্ন আউটপুট ডিভাইস যেমন মনিটর, বিভিন্ন স্টোরেজ ডিভাইসের প্রয়োজন যেমন হার্ড ডিস্ক, র্যাম। তাহলে এই সকল ডিভাইসগুলোকে আমরা বলবো কি হার্ডওয়্যার। এরপরে রয়েছে সফটওয়্যার। কোনো কম্পিউটারকে সচল করার জন্য অবশ্যই একটা সিস্টেম সফটওয়্যারের প্রয়োজন, যেমন বিভিন্ন অপারেটিং সিস্টেম হতে পারে, উইন্ডোজ, লিনাক্স, এবং অবশ্যই ডেটাবেস সফটওয়্যারের প্রয়োজন যেমন ওরাকেল, মাইএসকিউএল, এসকিউএল সার্ভার, মাইক্রোসফট অ্যাক্সেস, এই সকল বিভিন্ন সফটওয়্যারের প্রয়োজন রয়েছে। এর পরের উপাদান হচ্ছে ডেটা। তো আমাদের কাছে ডেটাবেস সফটওয়্যার রয়েছে, কিন্তু ডেটা ছাড়া আসলে আমরা ডেটাবেস তো তৈরি করতে পারবো না। তাহলে একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ডেটা। ডিবিএমএসের মধ্যে আমরা কি করব, এই ডেটাগুলোকে সংগ্রহ করব, সংরক্ষণ করব এবং এই ডেটাগুলো নিয়ে প্রক্রিয়াকরণ করব। তারপরে রয়েছে ব্যবহারকারী বা ইউজার, অর্থাৎ যারা ডেটাবেস পরিচালনা করবে এবং ডেটাবেসের বিভিন্ন কাজ করে থাকবে, মূলত যারা ডেটাবেসটাকে ব্যবহার করবে তাদেরকে আমরা ইউজার বলব। তারপরের উপাদান হচ্ছে পদ্ধতি। ডিবিএমএস কিভাবে ব্যবহার করতে হবে তার কিছু নিয়ম রয়েছে, কিছু নির্দেশ রয়েছে। তাহলে সেই নিয়ম বা নির্দেশকে আমরা বলবো হচ্ছে পদ্ধতি বা একটা সিস্টেম। এখন আমরা ডিবিএমএস এর কিছু প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো ডিবিএমএস এর কিছু প্রকারভেদ রয়েছে, যেমন ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস এবং ওয়েব এনেবল ডেটাবেস। তো প্রথমেই রয়েছে ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস। তো এখানে শুরুতে আমরা বুঝতে হবে ক্লায়েন্ট কি এবং সার্ভার কি। আমরা একটা চিত্র দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লায়েন্টও রয়েছে, সার্ভারও রয়েছে। এখন এই সেন্টারে যেটি রয়েছে এটি হচ্ছে কি সার্ভার। সার্ভার বলতে আসলে কি বোঝায়? সার্ভার হচ্ছে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত, অপেক্ষাকৃত বেশি শক্তিশালী একটা মেশিন, যেখানে ডেটা এবং সার্ভার সফটওয়্যার অর্থাৎ ডেটাবেস সফটওয়্যার সংরক্ষিত থাকে এবং নেটওয়ার্কের মাধ্যমে এই সার্ভার অন্যান্য কম্পিউটারকে ডেটা সার্ভিস প্রদান করে থাকে। অর্থাৎ এই সার্ভারের মধ্যেই মূলত ডেটাবেস সংরক্ষিত হয়ে থাকে। এরপরে রয়েছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট আমরা এখানে দেখতেই পাচ্ছি, যেমন কিছু ল্যাপটপ আছে, তারপর ডেস্কটপ রয়েছে। তো এইগুলোকে আমরা ক্লায়েন্ট বলছি। অর্থাৎ এই সকল কম্পিউটার বা এই সকল ক্লায়েন্ট সার্ভারের ডেটাবেসে যে ডেটা সংরক্ষিত রয়েছে সেগুলোকে ব্যবহার করে থাকে। অর্থাৎ ডেটাবেসের সাধারণ ব্যবহারকারীকেই আমরা ক্লায়েন্ট বলে থাকি। একটা চিত্র আমরা দেখি, এই সেই ডেটাবেস সার্ভার। এই সার্ভারের মধ্যে ডেটা সংরক্ষিত রয়েছে এবং ক্লায়েন্ট রয়েছে। মূল বিষয় হচ্ছে নেটওয়ার্কের মাধ্যমে এই ক্লায়েন্টগুলো ডেটাবেস সার্ভারের সাথে সংযুক্ত হয়ে থাকে। এইখানে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। সার্ভার কোথায় আছে? কেন্দ্রে রয়েছে। ধরো এই ক্লায়েন্টের একটি ডেটার প্রয়োজন, এই ক্লায়েন্ট কী করবে? ডেটাবেসকে রিকোয়েস্ট পাঠাবে যে আমি এই নির্দিষ্ট ডেটাটা দেখতে চাই বা আমার এই ডেটাবেসের ডেটাটা প্রয়োজন। সার্ভার কী করবে? আগে সেই ক্লায়েন্টের অথেন্টিকেশন চেক করবে, অর্থাৎ যে ক্লায়েন্ট এই ডেটাটি দেখতে যাচ্ছে সে আসলেই অথেন্টিক ইউজার কিনা বা আসল ইউজার কিনা। তারপরে সার্ভার ডেটাবেস থেকে সেই নির্দিষ্ট ডেটাটা নেটওয়ার্কের মাধ্যমে সেই ক্লায়েন্টের কাছে সেন্ড করবে। তো এই হচ্ছে ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস। এরপরে রয়েছে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। তো ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন লোকেশনে সার্ভারগুলো অবস্থিত থাকে এবং সেই নির্দিষ্ট সার্ভারেই ডেটাবেসগুলো সংরক্ষিত থাকে এবং সার্ভারগুলো নেটওয়ার্কের মাধ্যমে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত থাকে। অর্থাৎ ক্লায়েন্ট সার্ভারে আমরা যেটা দেখলাম, কেন্দ্রীয়ভাবে একটি মাত্রই সার্ভার রয়েছে এবং সেখান থেকেই সকল ডেটা অ্যাক্সেস হচ্ছে। কিন্তু এখানে ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন লোকেশনে সার্ভারগুলো অবস্থিত থাকবে এবং সেই সার্ভারের ডেটাবেসে ডেটাগুলো সংরক্ষিত থাকবে। তো আমরা একটা এক্সাম্পল যদি বলি, একটা ব্যাংকিং সিস্টেমের কথা আমরা চিন্তা করতে পারি। তো ধরে নাও যে কোনো বাংলাদেশের যে কোনো একটি ব্যাংক অগ্রণী ব্যাংক। তো এই অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখা রয়েছে বিভিন্ন জেলায়। তো ধরে নেই প্রথম ব্রাঞ্চ হচ্ছে এটা ব্রাঞ্চ 1। একটা নির্দিষ্ট জেলার সকল তথ্য ব্রাঞ্চ 1-এ সংরক্ষিত রয়েছে। তো ধরে নাও ব্রাঞ্চ 2, এটা ব্রাঞ্চ 3, এটা ব্রাঞ্চ 4।
এখন একজন কাস্টমার ধরে নাও এই ব্রাঞ্চ 1-এ অ্যাকাউন্ট খুললো। এখন সে যখন এইখানে অ্যাকাউন্ট খুলেছে, এর মানে এই কাস্টমার যদি কোনো লেনদেন করতে চায়, তার সকল লেনদেন কি ব্রাঞ্চ 1-এই করতে হবে? ব্যাংকিং সিস্টেম কিন্তু সেরকম না। ধরো এই কাস্টমার অন্য একটি জেলায় চলে গেল, তাহলে সে কি ভিন্ন জেলায় গিয়ে সেই লেনদেন করতে পারবে না? অবশ্যই পারবে, কারণ এটা কি সেই অগ্রণী ব্যাংকেরই ডেটাবেস এবং তার বিভিন্ন শাখা বিভিন্ন জেলায় অবস্থিত রয়েছে। তাহলে ধরো এই কাস্টমার যদি ব্রাঞ্চ 4-এ চলে যায়, সে কিন্তু ব্রাঞ্চ 4-এ গিয়েও তার সকল লেনদেন করতে পারবে। অর্থাৎ এই ক্ষেত্রে প্রতিটি ব্রাঞ্চের ডেটাবেসগুলোকে একত্রিত করে একটি গ্লোবাল ডেটাবেস সার্ভারে সংরক্ষণ করে এর মাধ্যমে এই ধরনের লেনদেনগুলো নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। যার ফলে একজন কাস্টমার একটা নির্দিষ্ট ব্রাঞ্চে তার অ্যাকাউন্ট খুললেও অন্য একটি লোকেশনে গিয়ে তার সকল কার্যক্রম করতে পারবে এবং এটা অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউটেড সিস্টেমের মাধ্যমে সকল কার্য পরিচালিত হবে। তাহলে এই হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। এরপরে রয়েছে ওয়েব এনাবেল ডেটাবেস। ইন্টারনেটের মাধ্যমে যে কোনো স্থান থেকে সাধারণ ওয়েব ইন্টারফেসের মাধ্যমে যে ডেটাবেসকে অ্যাক্সেস করা হয় তাকেই ওয়েব এনাবেল ডেটাবেস বলা হয়ে থাকে। এখানে যেহেতু ওয়েব এনাবেল কথাটি বলা হয়েছে, কাজে এখানে ইন্টারনেটের মাধ্যমে আমরা ডেটাবেসকে ব্যবহার করব। তাহলে প্রথমেই আমাদের দরকার একটি ওয়েব ব্রাউজারের। এখানে দেখো একটা বিষয় বলা হয়েছে সংজ্ঞার মধ্যে, যে ওয়েব ইন্টারফেস। ওয়েব ইন্টারফেস বলতে এখানে সেই ব্রাউজার হতে পারে বা সেই ওয়েব অ্যাপ্লিকেশন হতে পারে। তোমরা আর্থিক লেনদেনের বিভিন্ন অ্যাপ্লিকেশনের নাম শুনেছো, যেমন বিকাশ বা নেক্সাস পে অথবা রকেট। এইগুলো হচ্ছে বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন। তো ডাচ বাংলা ব্যাংকের একটা অ্যাপ্লিকেশন হচ্ছে নেক্সাস পে। তো তুমি ধরো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানতে চাচ্ছ যে তোমার অ্যাকাউন্টে কত ব্যালেন্স রয়েছে। তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তুমি যদি তোমার ব্যালেন্স জানতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কী করতে হবে, ইন্টারনেটের সাথে কানেক্ট থাকতে হবে। তারপরে তুমি অ্যাপ্লিকেশনের মাধ্যমে সার্ভারকে রিকোয়েস্ট পাঠাতে পারবে যে আমি আমার ব্যালেন্স দেখতে চাচ্ছি। তো এই রিকোয়েস্ট ডাচ বাংলা ব্যাংকের নির্দিষ্ট ওয়েব সার্ভারের কাছে যাবে এবং এই সার্ভার থেকে তথ্য ডেটাবেস সার্ভারে যাবে। তো ডেটাবেস সার্ভারে গিয়ে সেই তথ্যটাকে খুঁজে বের করে পরবর্তীতে সেই ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইউজারের কাছে পাঠানো হবে। অর্থাৎ এই ডেটাবেসে ওয়েব ব্রাউজারের সাহায্যে অনলাইনেই বা কোনো কাজ সম্পাদন করা হয়ে থাকে। অর্থাৎ ওয়েব এনাবেল ডেটাবেসের ক্ষেত্রে অবশ্যই ইন্টারনেট কানেকশনের প্রয়োজন। ওয়েব সার্ভার, ডেটাবেস সার্ভার, ওয়েব অ্যাপ্লিকেশন এগুলোর প্রয়োজন হয়ে থাকে। এইভাবে ওয়েব এনাবেল ডেটাবেস কাজ করে। এরপরে রয়েছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা RDBMS। তুমি খেয়াল করো, রিলেশনাল কথাটি বলা হয়েছে, অর্থাৎ ডেটাবেসের মধ্যে রিলেশনশিপের কথা বলা হয়েছে। তো রিলেশনশিপ গঠিত হবে ডেটাবেসের একাধিক টেবিলের মাধ্যমে। অর্থাৎ একাধিক টেবিলের মধ্যে প্রাইমারি কি এবং ফরেন কির উপর ভিত্তি করে রিলেশনশিপ তৈরি হয়ে থাকে। আর এই রিলেশন করা ডেটা টেবিলের সমন্বয়ে গঠিত ডেটাবেসকেই বলা হয়ে থাকে রিলেশনাল ডেটাবেস। তো আমরা ডেফিনেশনটা দেখি। ডেটাবেসে একটি নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে রিলেশন করা একাধিক ডেটা টেবিলের সমন্বয়ে গঠিত ডেটাবেসকে রিলেশনাল ডেটাবেস বলা হয়। আর এই রিলেশনাল ডেটাবেসের জন্য যে ডেটাবেস সফটওয়্যারের প্রয়োজন তাকেই বলা হয়ে থাকে RDBMS। অর্থাৎ এইখানে যে টেবিলগুলো থাকবে, এই টেবিলগুলো রিলেশনের মাধ্যমে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত থাকবে। আমরা দেখতেই পাচ্ছি প্রত্যেকটা টেবিল পরস্পর কানেক্টেড এবং এই কানেকশনগুলোই হচ্ছে রিলেশনশিপ। আর এই RDBMS সার্ভারে বিভিন্ন RDBMS সফটওয়্যারের মাধ্যমেই ডেটাগুলো সংরক্ষিত থাকবে। ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী EF কড সর্বপ্রথম RDBMS বাস্তবায়ন করেন। বর্তমানে সমগ্র পৃথিবীতে যে সকল কোম্পানি বা প্রতিষ্ঠান রয়েছে তারা তাদের ডেটা সংরক্ষণের জন্য RDBMS ব্যবহার করে থাকে। অর্থাৎ বর্তমানে RDBMS এর ব্যবহারই সবচেয়ে বেশি। তাহলে কয়েকটি RDBMS সফটওয়্যার যদি আমরা দেখি, যেমন মাইক্রোসফট SQL সার্ভার, MySQL, ওরাকেল, মাইক্রোসফট অ্যাক্সেস, SQLite, এগুলো হচ্ছে বিভিন্ন RDBMS সফটওয়্যার। তো আরও অনেক RDBMS সফটওয়্যার রয়েছে যেগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো প্রথম বৈশিষ্ট্য হলো ডেটা অ্যাবস্ট্রাকশন। ইউজার যেন ডেটাবেসের সাথে ইজিলি ইন্টারাক্ট করতে পারে, মূলত সেই কারণেই যেটা অ্যাক্সেস করার উপর ভিত্তি করে RDBMSকে কিছু লেভেলে ভাগ করা হয়ে থাকে। আমরা যেমন একটি ব্যাংকিং সিস্টেমের কথা যদি বলি, একজন ব্যাংকের ম্যানেজার যে ডেটা নিয়ে কাজ করতে পারবে বা যে ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারবে, একজন কাস্টমার কিন্তু সেই ডেটা অ্যাক্সেস করতে পারবে না।
অর্থাৎ একজন কাস্টমারের কাছে কিছু লিমিটেড ডেটাই প্রদর্শিত হবে এবং সার্ভারে সংরক্ষিত থাকা ব্যাংকের বাকি যে তথ্যগুলো রয়েছে সেগুলো একজন কাস্টমার অর্থাৎ তার কাছে সেগুলো হাইড থাকবে এবং ডেটাগুলো সার্ভারের বিভিন্ন জায়গায় সংরক্ষিত থাকবে এবং নির্দিষ্ট লেভেলের উপর ভিত্তি করে ডেটাগুলো ইউজারের কাছে প্রদর্শিত হবে। তো এটাই হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন। এরপরে রয়েছে ডেটা কনকারেন্সি। একই ডেটাবেস একাধিক ব্যবহারকারী অ্যাক্সেস করতে সক্ষম। তো একটা এক্সাম্পল যদি দেই, ধরো তুমি একটি ওয়েবসাইটের মাধ্যমে একটা প্লেনের টিকিট কিনতে চাচ্ছ। তো এমন কি কোনো বিষয় আছে যে তুমি যখন ওই ওয়েবসাইটে ভিজিট করবা অন্য কোনো ইউজার ওই ওয়েবসাইটে ভিজিট করতে পারবে না, এরকম কি কোনো বিষয় আছে? তো আমরা জানি যে এরকম কোনো বিষয় নেই। একটা ওয়েবসাইটে একাধিক ইউজার একই সময়ে ভিজিট করতে সক্ষম। তো রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে একাধিক ইউজার একাধিক ব্যবহারকারী যে নির্দিষ্ট ডেটাবেসের ডেটা ব্যবহার করতে বা অ্যাক্সেস করতে সক্ষম। এরপরে রয়েছে মাল্টিপল ভিউ অফ ডেটা, অর্থাৎ এর সাহায্যে ব্যবহারকারীগণ একই ডেটার একাধিক ভিউ তৈরিতে সক্ষম হয়ে থাকে। অর্থাৎ একই ডেটাকে বিভিন্নভাবে প্রদর্শন করার যে প্রক্রিয়া তা মূলত RDBMS এর মাধ্যমে তৈরি করা সম্ভব। তারপর রয়েছে ডেটা রিডান্ডেন্সি। তো RDBMS এর মাধ্যমে ডেটাবেসের ডেটা একাধিক টেবিলে বিভক্ত থাকে, যার ফলে ডেটা রিডান্ডেন্সি এখানে কম ঘটে। তারপর হচ্ছে সিকিউরিটি। তো RDBMS এর মাধ্যমে অননুমোদিত ব্যক্তি ডেটাকে অ্যাক্সেস করতে পারবে না। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের ডেটাবেস শুধুমাত্র তারাই ব্যবহার করতে পারবে যারা সেই প্রতিষ্ঠানের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ সেই প্রতিষ্ঠানের সাথে যারা রিলেটেড। বাইরের কোনো ব্যক্তি সেই ডেটা নিয়ে কাজ করতে পারবে না। RDBMS সেই ডেটাবেসে নিরাপত্তা প্রদান করতে পারে। এরপর রয়েছে DDL এবং DML, দুইটা বৈশিষ্ট্য আলাদা আলাদা দুইটা বৈশিষ্ট্য। তো DDL বলতে বোঝায় ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ডেটাবেস তৈরি, ডেটাবেস বা টেবিলের স্ট্রাকচার পরিবর্তন, ডিলেট, রিনেম এবং রেকর্ডসমূহ মোছার কাজ DDL এর মাধ্যমে হয়ে থাকে। এবং DML হলো ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বিভিন্ন ধরনের ডেটা অপারেশন যেমন ডেটা রিট্রিভ করা, আপডেট করা, নতুন ডেটার সন্নিবেশ করা, ডেটা মোছা, ডেটা পরিবর্তন করা, ইন্ডেক্স করা, এই সকল কাজ DML এর মাধ্যমে হয়ে থাকে। তাহলে এই ছিল রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু বৈশিষ্ট্য। আশা করি আজকের ক্লাস তোমরা সকলে বুঝতে পেরেছো। তো আগামী ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায়ের আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ।